আজ আমি মোহমায়া দ্বিতীয় সিজনটির এক্সপ্লেন করব। যারা সিরিজটির প্রথম সিজন দেখেননি তারা কমেন্ট বক্সে প্রথম সিজনের এক্সপ্লানেশনের লিঙ্ক পেয়ে যাবেন। তবুও গল্পের প্রয়োজনে প্রথম সিজনের কাহিনী সংক্ষিপ্ত করে বলে দিই। আমরা প্রথম পার্টে দেখেছিলাম ঋষির মা মরে যাওয়ার পর থেকে মায়ের ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়ে গেছে এবং সে তার মাকে সবসময় কল্পনায় দেখতে পায়। সবসময় মনে করে তার মা তার সঙ্গেই আছে, আর মায়ের মমতা পাওয়ার জন্য সে এসে তার বন্ধুর পরিবারে আশ্রয় নেয়। সেখানে সে বন্ধুর মাকে তার মায়ের মতো মনে করে। এই মায়ের ভালোবাসা পাওয়ার জন্য, তার খুশির জন্য পৃথিবীর সকল ধরনের অপরাধ করতেও প্রস্তুত। এখানে এসে সে এই বাড়ির মেয়েকে মেরে ফেলার চেষ্টা করে এবং সেই সন্দেহের জেরে এই বাড়ির কর্তা সুরঞ্জন আর এই বাড়ির হবু বউ বৈশালী ঋষির উপর নজর রাখে। তো চলুন দেখি আজকের পর্বে ঋষি কতটা নিচে নামতে পারে এবং তার আরো কিছু ভয়ঙ্কর রূপ দেখে আসা যাক। বৈশালী চুপি চুপি রুমে ঢুকলে বাইরে থেকে সুরঞ্জন পাহারা দেয়, আর এসব বিষয়গুলো উপর থেকে ঋষি দেখতে পায়। তখন ঋষি এই ঘটনাটা এসে অরুণাকে জানিয়ে দেয়। অরুণা এই ব্যাপারটা জানতে পেরে ভীষণ রেগে যায়। এদিকে ঋষির রুমে বৈশালী দেখতে পায় ঋষির ফোনে কোনো প্রকার সিম কার্ড নেই। তাহলে ঋষি যে সুরঞ্জনের সামনে তার মামাকে কল করেছিল সেটা সম্পূর্ণ মিথ্যা। এরপর একটা বক্সে কিছু চুল এবং কাচের টুকরা পায়। এমন সময় অরুণা সেখানে এসে বৈশালীকে শুধু ঋষির রুম থেকেই নয়, এই বাড়ি থেকে রাগারাগি করে বের করে দেয়। বৈশালী অরুণাকে কিছু বলতে চাইলে অরুণা তার কোনো কথাই শোনে না। বৈশালী বাড়ি থেকে যাওয়ার সময় সুরঞ্জনকে চুপি চুপি বলে যায়, আঙ্কেল আমি আপনাকে ফোন করব, ফোন রিসিভ করবেন, বাইরে কখন কোথায় দেখা করব সেটা জানিয়ে দিব। অন্যদিকে ঋষি তার ঘরে ঢুকে সরানো সিটানো বক্সের চুলগুলো দেখে অনেক রেগে যায়। কিছুক্ষণ পর ঋষি এসে অরুণার সাথে কথা বলে। তখন অরুণা বলে, এই মেয়ের সাথে যদি আমার ছেলের বিয়ে হয় তাহলে আমার কপালে অনেক দুঃখ আছে, এক পর্যায়ে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই কথা শুনে ঋষি আবারও মাথায় কোনো কিছু ক্যাচ করে নেয় আর মনে মনে কিছু একটা প্ল্যান করতে থাকে। এরপর বৈশালী বাইরে গিয়ে গাড়িতে ওঠার পর বারবার সুরঞ্জনকে কল করতে থাকে। এদিকে সুরঞ্জন আর অরুণার মধ্যে বৈশালীকে নিয়ে অনেক ঝগড়া শুরু হয়। সুরঞ্জন বলে, ঋষি তোমাকে যা বলল তুমি তাই বিশ্বাস করে নিলে। অন্যদিকে সুরঞ্জন ঋষির ঘরে ফোন ফেলে এসেছিল। যখন বৈশালী সুরঞ্জনকে ফোন করছিল তখন ফোন রিসিভ করে ঋষি, আর বৈশালীর বলা সব কথা ফোন রিসিভ করে শুনে নেয়। ঋষি বুঝে যায় বৈশালী জেনে গেছে তার মোবাইলে কোনো সিম কার্ড, সেই সাথে বৈশালী সুরঞ্জনের সাথে দেখা করতে চায় সেটাও ঋষি জেনে যায়। ঋষি এই সুযোগের সদ্ব্যবহার করে সুরঞ্জনের ফোন থেকে বৈশালীকে মেসেজ করে রাত 9টায় কুমড়াতলার পেছনে আসতে বলে এবং যত রাত হোক না কেন তার জন্য অপেক্ষা করতে বলে। বৈশালী মেসেজটা সিন করলে ঋষি তার করা মেসেজ অনলিমি থেকে ডিলিট করে দেয়, যাতে এই মেসেজের ব্যাপারে সুরঞ্জন কিছু জানতে না পারে। আগেই বলেছিলাম ঋষি খুবই স্মার্ট ছেলে। অন্যদিকে বৈশালী সুরঞ্জনের মেসেজ পেয়ে সরল মনে কুমড়াতলিতে এসে তার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে সুরঞ্জনরা রাতে খাওয়ার সময় ঋষি এসে বলে, আমি নাইট শোতে সিনেমা দেখতে যেতে চাই। অরুণাও ঋষিকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়, কারণ ঋষি তার মেয়ের জন্য অনেক করেছে, তাদের পরিবারের জন্য এখনো অনেক কিছু করছে, কিন্তু তারা দুজন তো জানতো না মূলত ঋষির আসল উদ্দেশ্যটা কি। অন্যদিকে বৈশালী সুরঞ্জনের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। সুরঞ্জন আসছে না দেখে বৈশালী কিছুটা ভয় পেয়ে যায়, তবুও সে সুরঞ্জনের জন্য অপেক্ষা করতে থাকে। তো যাই হোক, ঋষি তার প্ল্যান মতো কুমড়াতলিতে এসে বৈশালীকে চুল টানতে টানতে একটা নির্জন জায়গায় নিয়ে যায় এবং খড় চাপা দিয়ে মেরে ফেলে। সেই সাথে ঋষির মায়ের চুল দিয়ে বৈশালীর মুখটা সেলাই করে দেয়। তারপর খড়কুটো দিয়ে প্রতিমার মতো একটা আকৃতি তৈরি করে বৈশালীকে ওইখানেই দাঁড় করিয়ে রাখে। বৈশালীর ফোনটাও ঋষি নিয়ে নেয়, যাতে বৈশালীর সাথে কেউ যোগাযোগ করতে না পারে। বৈশালীকে মারার পর ঋষির মনে অনেক আনন্দ হতে থাকে। মূলত ঋষির মা যখন মারা গিয়েছিল তখন ঋষি কাউকেই কোনো কিছু না বলে তার মাকে এইভাবেই মৃত অবস্থায় বেডের সাথে বেঁধে রেখেছিল, কারণ সে বিশ্বাসই করত না তার মা মারা গেছে, তাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। তাই সে তার মাকে রাগানোর জন্য তার মায়ের চুলের বেনিটি কেটে ফেলে।
কিন্তু তাতেও তার মা ওঠে না। কিছুদিন পর যখন ঋষির মামারা ঋষিদের বাড়িটা বিক্রি করে দিতে আসে, তখন ঋষিকে আর ঋষির মাকে ডাকলে এবং ঋষির মায়ের রুমে আসলে বুঝতে পারে ঋষির মা অনেক আগেই আত্মহত্যা করে মারা গেছে। সেই সময় থেকে ঋষি তার মায়ের চুলগুলো তার কাছে আগলে রাখত। তো যাই হোক, ওই দিন রাতে সুরঞ্জনের বড় ছেলে নিকো বাড়িতে আসে। পরদিন সকালবেলায় নিকো দেখতে পাই ঋষি তাদের রান্নাঘরে রান্না করছে। নিকো ঋষিকে বলে, তুমি পেন গেস্টের মতো থাকবে, আমাদের রান্নাঘরে কি করছো? এর উত্তরে ঋষি বলে, অতিথি তো সেই হয় যে এসে চলে যায়, আমি তো এখান থেকে চলে যেতে আসিনি। ঋষির অদ্ভুত এই আচরণে নিকো বেশ রেগে যায় আর তার মায়ের সঙ্গে বেশ রাগারাগি করতে থাকে। তবে অরুণা তার ছেলের কথায় কোনো রকম পাত্তা দেয় না। এমন সময় ঋষি সেই ঘরে ঢুকে বলে, আন্টি, আমি তোমার জন্য কেক বানিয়ে নিয়ে এসেছি। তখন নিকো বলে, আমি তোমার সঙ্গে আর বাবার সঙ্গে জরুরি কথা বলতে চাই, সেখানে যেন বাইরের কোনো লোক না থাকে। এমন সময় সুরঞ্জন সেখানে এসে ঋষিকে বলে, তুমি এখানে এসেছো তোমার কিসের একটা কোর্স করতে, সেই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, তুমি এরপর থেকে আর কখনোই রান্নাঘরে ঢুকবে না। এই বলেই তারা দরজা আটকে দেয় আর ঋষি এই কথা শুনে সেখান থেকে চলে আসে। তখন ঋষির মা আবার তাকে কল্পনায় দেখা দিয়ে বলে, দেখেছিস, এখান থেকেও তোকে সবাই অনেক দূরে সরিয়ে দিল। মূলত ঋষির মা মরে যাওয়ার পর সে যখন কিছুতেই বিশ্বাস করছিল না তার মা আর নেই এবং তার মামা মামি জোর করে তার মায়ের ডেড বডি দাহ করতে নিয়ে গিয়েছিল, সেই সাথে ঋষির মামারা তাকে জোর করে তাদের বাড়ি নাগপুর নিয়ে আসে। তখন সে মনে মনে ভাবত হয়তো তার মামারা তাকে তার মায়ের থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। ঋষির মামি যখন বটি দিয়ে রান্নাঘরে বসে তরকারি কাটছিল, তখন ঋষি দূর থেকে ফলো করছিল। কিছুক্ষণ পর ঋষি পেছন থেকে এসে তার মামিকে এই বটির ভেতরে মাথা ধাক্কা দিয়ে মেরে ফেলে আর ঋষি এখান থেকে পালিয়ে যায়। আর কিছু দূর দৌড়ে আসার পর যখন সে দেখতে পায় তার পায়ে রক্তের দাগ কিছুতেই মুছতেছে না, তখন তার মা কল্পনাতে এসে বলে, আমি তোর সমস্ত রক্তের দাগ মুছে দিব। মূলত ঋষি মনে করে তার সমস্ত অপরাধ তার মা রক্তের দাগের মতো মুছে দিবে। এভাবেই ঋষি তার মাকে কল্পনা করে তার সকল অপরাধ থেকে মুক্তি পেয়েছে বলে মনে করে। তবে ঋষি তার মামিকে খুন করার দায়ে ওই বাড়ির কাজের লোককে ফাঁসিয়ে দেয়। এদিকে নিকো তার বাবা মাকে জানায় সে তিশা নামের একটা মেয়েকে বিয়ে করবে। এটা শুনেই অরুণা আগুন বরাবর রেগে ওঠে, কারণ ছেলে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও তাদেরকে জানানোর প্রয়োজন মনে করলো না। তাই অরুণা কোনো মতেই এই বিয়ের জন্য রাজি হয় না। অরুণা কান্না করতে করতে রান্নাঘরে আসে। এটা দেখে ঋষি দৌড়ে রান্নাঘরে আসে আর জানতে পারে তার বড় ছেলে তাদেরকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তাই সে কান্না করছে। ঋষি অরুণার চোখে পানি দেখে অনেক রেগে যায়, কারণ ঋষি কখনোই অরুণার চোখে পানি দেখতে পারে না। অরুণা তখন দুঃখ করে বলে, ইস, আমার যদি তোর মতো ছেলে হতো, কারণ সে সবসময় অরুণার কথা ভাবে। সে অরুণার ছেলে হলে তার জীবন অনেক সুখী হতো। অরুণা বলে, আমার তো মাঝে মাঝে তোর মাকে হিংসা হয়। এই কথা শুনে ঋষি যেন সোনায় সোহাগা হয়ে যায়। সে তো অরুণারই সন্তান হতে চাচ্ছিল। এমন সময় নিকো এসে তার মাকে আলাদা একটা জায়গায় নিয়ে আসে এবং বলে তিশা প্রেগনেন্ট হয়ে গেছে, তাই বাধ্য হয়ে আমি ওকে দ্রুত বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এই কথা শুনে অরুণা আরো অবাক হয়ে যায়। এই বাড়ির বড় ছেলে হয়ে কি করে এত বড় পাপ কাজ করলো? সি, এই বাড়ির মান সম্মান সব ধুলায় মিশে গেল। বিয়ের আগেই একটা মেয়েকে প্রেগনেন্ট করেছে। এই দিন দেখার আগে অরুণা মরে গেলে ভালো হতো। এই বলেই সে আবারও হাউমাউ করে কাঁদতে থাকে আর বলে, হয় এখন ওই তিশা নামের মেয়েটাকে বেছে নিতে হবে, নয়তো তার মাকে বেছে নিতে হবে। দূর থেকে লুকিয়ে ঋষি এই সমস্ত কথা শুনছিল। অরুণার মরে যাওয়ার কথা শুনে ঋষির মাথায় খুন চেপে যায়। নিকো তার মাকে এইভাবে কষ্ট দিচ্ছে, এইভাবে অরুণাকে সে আর কিছুতেই কষ্ট পেতে দেবে না। আর যারা তাকে কষ্ট দিচ্ছে তার জীবনের সমস্ত কাঁটাকে একেবারেই উপড়ে ফেলবে, যাতে করে অরুণাকে কেউ কখনোই কষ্ট দিতে না পারে এবং অরুণাকে নিয়ে সে একাই সুখী শান্তিতে থাকবে। তো যাই হোক, কিছুক্ষণ পর বৈশালীর একটা বন্ধু এসে সুরঞ্জনদের বাড়ি বৈশালীর খোঁজ করে, কারণ কাল থেকেই বৈশালীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে এসে বলে, আঙ্কেল, আপনি যদি বৈশালীর কোনো খোঁজ পান তাহলে অবশ্যই তার বাবাকে একটু জানিয়ে দিবেন। সুরঞ্জনের ঋষির উপর সন্দেহ হয় গতকাল রাতে আদেও সে সিনেমা দেখতে গিয়েছিল নাকি বৈশালী নিখোঁজ হওয়ার পেছনে তারই হাত আছে।
তখন সে দ্রুত বৈশালীর বাড়ির দিকে যেতে চাইলে অরুণা তার মাথার দিব্যি দিয়ে বাড়ি থেকে কোথাও বেরোতে নিষেধ করে। এদিকে নিকো তার বাবার কথায় ফেরার ডেট ক্যান্সেল করে দেয়। অন্যদিকে নিকোর গার্লফ্রেন্ড ফোন দিয়ে নিকোর সাথে ঝগড়া করতে থাকে, কারণ আজ নিকোর তার গার্লফ্রেন্ডকে নিয়ে হসপিটালে চেকআপের জন্য যাওয়ার কথা ছিল। এসব কিছুর প্রেসারে নিকো কি করবে কিছুই বুঝতে পারে না। এমন সময় ঋষি নিকোর ঘরে এসে বলে, আন্টি আপনার জন্য মরে যেতে চায়, আপনি বরং এই ছুরিগুলো লুকিয়ে রাখুন যাতে আন্টি কোনো দুর্ঘটনা না ঘটাতে পারে। এই কথা শুনে নিকো তো অনেক রেগে যায় এবং অনেক বেশি কথা বলে ঋষিকে তার ঘর থেকে তাড়িয়ে দেয়। তবে ঋষি চলে গেলে ছুরিগুলো তার খাটের নিচে লুকিয়ে রাখে। এরপর নিকো রাতের বেলায় প্রচুর মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে ঢোকে। এই অবস্থায় নিকোকে সুরঞ্জন আর ঋষি ধরাধরি করে ঘরে নিয়ে আসে। তারপর অনেক রাতে ঋষি আবারও লুকিয়ে লুকিয়ে নিকোর ঘরে যায়। মূলত ঋষি এমনই একটা রাত খুঁজছিল এবং একটা ছুরি দিয়ে নিকোর হাতের শিরা কেটে দেয় আর সেই রক্ত একটা বাটিতে ধরে রাখে আর সেই রক্তমাখা ছুরিটা নিকোর হাতে ধরিয়ে দেয়, যাতে সবাই সকালে উঠে নিকোকে দেখে মনে করে এত কিছুর প্রেসার নিতে না পেরে নিকো সুইসাইড করেছে। সকাল হলে অরুণা যখন ঠাকুর প্রণাম করতে যাবে তখন ঋষি এসে হঠাৎ করে বলে, আপনার পায়ের আলতাটা কেমন যেন ফিকে হয়ে গেছে, আমার কাছে আসুন আমি আলতা পরিয়ে দিই। অরুণা প্রথমে রাজি হয় না, কিন্তু ঋষির জোরাজোরি করার কারণে এক পর্যায়ে সে আলতা পড়তে রাজি হয়ে যায়। জাস্ট একবার ভাবুন, মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত হলে ঠান্ডা মাথায় এমন কাজ করতে পারে। আলতা পড়ার সময় অরুণা বলে, আজ আলতার রং কেমন যেন কালচে লাগছে। তখন ঋষি বলে, রক্তের রং তো একটু কালচেই হয়। কিন্তু অরুণা তখনও ঋষির কোনো কথা বুঝতে পারেনি। কিছুক্ষণ পর সুরঞ্জন দেখতে পায় নিকো তার ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন সুরঞ্জন এই ঘটনার জন্য সম্পূর্ণ অরুণাকে দায়ী করে। অরুণা কোনো কিছু না ভেবেই তার মৃত সন্তানকে জড়িয়ে ধরে আদর করতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে। তখনই ফোন করে নিকোর গার্লফ্রেন্ড তিশা। সুরঞ্জন ফোন রিসিভ করে, কিন্তু নিকোর মৃত্যুর সংবাদ বলতে পারে না। উপাস থেকে তিশা বলতে থাকে, তুমি তোমার মায়ের জন্য আমাকে ঠকাচ্ছ, আমার গর্ভে তোমার সন্তানকে অস্বীকার করছো। সুরঞ্জন ফোন কেটে দিয়ে অরুণাকে বলে, তোমার জন্য আমার ছেলে সুইসাইড করেছে, ওর মৃত্যুর জন্য একমাত্র তুমিই দায়ী। তুমি ওকে চলে যেতে বলেছিলে, দুজনের ভেতর থেকে একজনকে বেছে নিতে বলেছিলে। তোমার মতো খারাপ মা এই পৃথিবীতে আর একটাও নেই। এই বলে সুরঞ্জন অরুণার হাত ধরে টানতে টানতে ঘর থেকে বের করে দেয়। কিছুক্ষণ পরই নিকোর ডেড বডিকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। সেটা দেখে অরুণা পাগলের মতো করতে থাকে। এদিকে সুরঞ্জন মিটিকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে চায়। অরুণার চোখে ঋষির কোনো দোষ ধরা পড়ে না, সে যেন ঋষির মোহে অন্ধ হয়ে গেছে। অরুণা কোনো মতেই সুরঞ্জনদের এই বাড়ি ছেড়ে যেতে দিতে চায় না। পা জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। এই দৃশ্য দেখে ঋষির মনে পড়ে যেদিন তার বাবা তার মাকে আর তাকে ছেড়ে চলে গিয়েছিল। ঠিক এমন করেই তার মা তার বাবার পা ধরে অনেক কাকুতি মিনতি করে। ঋষি তখন কল্পনা করে অরুণা আর তার মা পাশাপাশি দুজনে বসে কান্না করছে। ঋষি অরুণাকে শান্ত করতে থাকে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না। সামনে সব ঘটনাগুলো আবারও পুনরাবৃত্তি হতে থাকে। তখন অরুণা একা একা বিড়বিড় করে বলে, আমার ছেলের রক্ত আমার শরীরে লেগে রয়েছে। তখন ঋষি অরুণাকে গোসল করিয়ে সমস্ত রক্তের দাগ মুছে দিতে থাকে আর বলে, তোমার শরীরে সমস্ত রক্তের দাগ ধুয়ে গেছে। এদিকে সুরঞ্জন রাগ করে মিটিকে নিয়ে তার দিদির বাড়িতে চলে আসে। এসে দেখতে পাই তার একটা ঔষধ সে ভুলে বাড়িতেই ফেলে এসেছে। তাই সুরঞ্জন ঔষধ নিয়ে বাড়ি ফিরে আসে এবং ঋষিকে অরুণাকে এইভাবে গোসল করিয়ে দিতে দেখে সুরঞ্জন অরুণাকে ভুল বোঝে আর ঘেন্নায় মুখ ফিরিয়ে নেয়। আর বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে গেলে অরুণা পেছন থেকে এসে আবারও সুরঞ্জনকে আটকে বলে, ঋষি আমার গায়ের সমস্ত রক্ত ধুয়ে মুছে দিয়েছে। তখন সুরঞ্জন বিষয়টা বুঝতে পারে আর বলে, তুমি আমাদের সাথে চলো, ঋষির মাথায় সমস্যা আছে, তুমি ওর সাথে থাকলে বাঁচবে না, ও তোমাকে আমাদের থেকে আলাদা করে দিচ্ছে। ঠিক তখনই সেখানে ঋষি চলে আসে আর সুরঞ্জনকে ভয় দেখায়, বলে, ওই বাড়িতে তোমার অসুস্থ মেয়ে আর বোন পড়ে রয়েছে, গিয়ে দেখো তাদের কি অবস্থা। সুরঞ্জন মনে করে ঋষি হয়তো তাদের বড় কোনো ক্ষতি করে দিয়েছে। মূলত ঋষির মামা ছোটবেলায় বুঝতে পেরেছিল ঋষির এই দশা। সে তার মাকে হারিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। ঋষির মামা বলে, তোর মা তোর মাথার ভিতরে রয়েছে, শুধুমাত্র তোর কল্পনায়। রক্তমাংসে তোর মা আর বেঁচে নেই, বিষয়টা বোঝার চেষ্টা কর। মামা তাকে অনেকবার বুঝিয়ে শুনিয়ে হসপিটালে ভর্তি করাতে চায়,
কিন্তু কোনোভাবেই ঋষিকে হসপিটালে নিতে পারে না। বরং ঋষি বলে আমার রক্ত মাংসের মা লাগবে, তাও এই জন্মেই লাগবে। তো যাই হোক, ঋষির মা কল্পনা এসে বলে অরুণাকে যেই কষ্ট দিয়েছে তুই তাকে শাস্তি দিয়েছিস, কিন্তু আজ যে সুরঞ্জন অরুণাকে কষ্ট দিল তুই কেন তাকে ছেড়ে দিলি। এই কথা শুনে ঋষি সুরঞ্জনকে মারতে চলে যায় এবং সুরঞ্জনকে সেখানেই মেরে ফেলে। আর এরপর ঋষি বাড়ি ফিরে আসলে দেখতে পাই অরুণা নিকো বলে ডাকাডাকি করছে। তখন ঋষি নিকোর মতো জামা কাপড় পরে অরুণার সামনে হাজির হয়। এটা দেখে অরুণা বলে শুধু জামা কাপড় পরে নিকোর মতো সাজলেই কি নিকো হওয়া যায়। তখন ঋষি জোর করে অরুণাকে ঘুমের ঔষধ খাইয়ে দেয়, যাতে সে নেশার ঘোরে ঋষিকেই তার ছেলে মনে করে। শুধুমাত্র একটা জলজান্ত রক্ত মাংসের মা চায় তার, হোক না সে জড়বস্তুর মতো, যার শুধুমাত্র শ্বাস প্রশ্বাস চলছে। আর কিছুক্ষণ পরেই অরুণা খুশিতে আত্মহারা হয়ে ওঠে, মনে করে তার ছেলে আবার ফিরে এসেছে। এটা দেখে ঋষি তখন মনে করে সে তার আসল মা পেয়ে গেছে। মায়ের জন্য ঋষি এতটাই পাগল যে তার জীবনে ভালো মন্দ সঠিক ভুলের কোনো বাদ বিচার নেই। তাই সে অরুণাকে বিছানার সঙ্গে দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধতে থাকে, ঠিক সেইভাবে যেভাবে ছোটবেলায় সে তার মাকে দড়ি দিয়ে খাটের সাথে বেঁধে রাখত। ঠিক সেই সময় এসে হাজির হয় অরুণার ছোট ছেলে মিকো। ঋষি এক পর্যায়ে তো মিকোর কথা ভুলেই গিয়েছিল। আর এখানেই এই সিরিজের দ্বিতীয় সিজন শেষ হয়। এবার কি হবে? ঋষি কি মিকোকেও মেরে ফেলবে? সেটা জানতে পারবো পরবর্তী সিজনে। এজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জানাবেন আপনারা তৃতীয় সিজন দেখতে এক্সাইটেড কিনা। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।